হ্যাঁ, তাহলে আজকে আমাদের স্পেশাল ক্লাসে আমরা ডিরাক ডেল্টা ফাংশন সম্বন্ধে প্রবলেমে এই প্রবলেমটার হতে ফাংশনটার ঘটে নিয়ে ডিসকাস করার চেষ্টা করছি। আচ্ছা, এই টাইটেল স্লাইডেই দেখ আমি যে গ্রাফটা আঁকার চেষ্টা করেছি সেখানে দেখ এক্সেপ্ট 0 এই ফাংশনটার কোনো এক্সিস্টেন্স নেই। এই টাইপের নন এক্সিস্টেন্স অফ এ ফাংশনকে তোরা অলরেডি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ে এসেছিস, কি বলে? হ্যাঁ, কি বলে শুনতে পাচ্ছিস? স্যার আরেকবার বলুন। স্যার শুনতে পাচ্ছি। এই যে মানে জিরোতে সাপোজ এই ফাংশনটা একটা ইনফাইনাইট ভ্যালু আছে, অন্য কোনো পয়েন্টে এই ফাংশনের কোনো ভ্যালু নেই, এই টাইপের এক্স্যাক্ট নয়, এই টাইপের এই নন এক্সিস্টেন্স অফ এ ফাংশন, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একটা বিশেষ নাম আছে এটার। মানে এখনো কি পড়েছিস সেটা? মানে মনে পড়ছে না। নামটা মনে শুনেছিস? পড়ছে না। সিঙ্গুলারিটি নামটা শুনেছিস? আচ্ছা, না সিঙ্গুলারিটি এখনো পড়া হয়নি। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, এটাকে সিঙ্গুলারিটি বলে, যেখানে ফাংশনটা তোর ডাইভার্জ করে যায়, ফাংশনের কোনো ফাইনাইট ভ্যালু থাকে না। তার মানে আচ্ছা। সিঙ্গুলারিটি হচ্ছে সেই পয়েন্টটা যেখানে ফাংশনের কোনো ফাইনাইট ভ্যালু থাকে না, সেটাকে কি বলে? ওই জায়গায় ফাংশনটা ডাইভার্জ করে গিয়েছে, ঠিক আছে? ওই পয়েন্টে ফাংশনটা ডাইভার্জ করে যায়, অন্যান্য যে কোনো পয়েন্টে তার একটা ফাইনাইট ভ্যালু থাকে। এই টাইপের মানে ওই পয়েন্টটাকে বলা হয় সিঙ্গুলারিটি। আচ্ছা, এইটা হচ্ছে ডিরাক ডেল্টা ফাংশনের বেসিক তাহলে। আচ্ছা, এটা আসে কোত্থেকে? আসে হচ্ছে এইরকম একটা সিরিজ থেকে, এটা হট করে আসেনি। ডিরাক এটা অঙ্ক কষতে গিয়ে অনেক জায়গায় এনকাউন্টার করেছে, তোরা পরের সেমিস্টারে ফুরিয়ার সিরিজ পড়বি, সেই ফুরিয়ার সিরিজের একটা এক্সপ্রেশন থেকে এই যে n ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি টু দি পাওয়ার 2 পাই inx থেকে এটা প্রথম আসে। আর নিচে যে এই অ্যারো দিয়ে দেখানো আছে, এই রেড দিয়ে যেটা আছে, এইটা দিয়ে প্রথম এর মানে এই ফাংশনটা যে ডিরাক ডেল্টা ফাংশন টাইপ হবে সেটা প্রথম বোঝা গিয়েছিল। আমি অরিজিনটা বলে তারপরে আমাদের যেটুকু দরকার সেটুকুতে যাওয়ার চেষ্টা করছি। মোট কথা, এটা আরবিট্রারিলি আসেনি, এসেছে অঙ্কের এই ম্যাথমেটিক্যাল ডেরিভেশন থেকে, যেটা ফুরিয়ার সিরিজ এবং ফুরিয়ার ট্রান্সফর্মের বিষয় দিয়ে পরবর্তী সেমিস্টারগুলোতে তোরা পড়বো। আচ্ছা, এটা কার সাথে ফিজিক্সে অ্যানালজি আছে? ধরে নে ওই ক্লাস 12 থেকে যেটা ইম্পালসিভ ফোর্স আর ফোর্স অফ ইম্পালস পড়ে এসছিস, সেই একই রকম সাপোজ এই কার্ডটা এখানে স্ট্যাটিক ছিল, অ্যাট অ্যান ইনস্ট্যান্ট এখানে তুই একটা ইম্পালসিভ ফোর্স দিলি, তাহলে কি হবে? ওইটা তার প্রভাবে চলতে শুরু করবে। তার মানে ওই ফোর্সটাকে তুই একটা কিরকম ভাবতে পারিস, সেই আমাদের ফাংশনটার মতো, কিছুই ছিল না, হঠাৎ করে আচ্ছা। টি প্রাইমে তুই ওটাকে মুভ করে দিলি। মানে এটা আমি একটা অ্যানালোজাস সিচুয়েশন টানার জন্য বলেছি, ঠিক আছে? মানে ধরে নে আগে এই কার্ডটা স্ট্যাটিক ছিল, সেটা কিছুক্ষণ পর এই এই ইম্পালসিভ ফোর্সের জন্য চলতে শুরু করলো। ইম্পালসিভ ফোর্স হচ্ছে খুব কম সময়ের জন্য দেওয়া হয়, যেখানে ইম্পালসের ব্যাপার আছে, ইম্পালস ইম্পালস মানে খুব কম সময়ের জন্য, সেইখানেই ডিরাক ডেল্টা ফাংশনের ব্যাপারটা আসছে। তো নিচের এই এক্সপ্রেশনটা ভাব, এই অ্যাপ্লাইড ইম্পালস এফটি ডিটি কে ইন্টিগ্রেট করেছে। এফটি হচ্ছে নাথিং বাট মাস টাইমস অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনকে ডিভিডিটি লিখেছে, তাহলে তারপরেরটাকে এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করে এরকম একটা পেয়েছে। তাহলে এই অ্যাপ্লাইড ইম্পালসের প্রভাবে এখানে একটা মোমেন্টাম ডেভেলপ করেছে আমার কার্ডটার মধ্যে। আচ্ছা, আর কোথায় পাওয়া যায়? আমি ভেবেছিলাম সেকেন্ড ইয়ারের ছেলেপুলেরাও জয়েন করবে, ওই জন্য একটু অ্যাডভান্স লেভেলেই বলেছিলাম। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেল্টা ফাংশন, এটাও একটা ইম্পর্টেন্ট ফাংশন, তোরা এই ফিফথ সেমিস্টার এই ফোর্থ সেমিস্টারে পড়বি। এখানেও এই যে দেখ ইম্পালসের ব্যাপার আছে, সেই জন্য ওই ডিরাক ডেল্টা ফাংশনেরও ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা যায়। এই ওয়ান এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডেল্টা ফাংশন হয়। ওয়ান এই মানে একটা ফাংশন, ওয়ান মানে একটা কনস্ট্যান্ট আর কি, তার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করলে ডেল্টা ফাংশন পাওয়া যায়। আচ্ছা, এইটাও তাহলে তোরা যারা আছিস তাদের লাগবে না, কিন্তু আমি যেহেতু রেকর্ড করছি পরবর্তীতে ছেড়ে দেবো, এরকম একটা বুঝিয়েছিলাম। যাই হোক, এইবার তোদের আমি আসল কনটেক্সটায় যাওয়ার চেষ্টা করছি।
এই দেখ যেটা বলার চেষ্টা করছিলাম, তোরাও যেটা অলরেডি জানিস, ডেল্টা টি ফাংশনটা এইভাবে ডিফাইন্ড যে ডেল্টা টি ফর equals to 0 for t not equals to 0. Very sharp narrow pulse, মানে এইরকম এলো কোথাও নেই, শুধু এইখানে এই পালসটা আছে, এইরকম একটা জিনিস। যেখানে ইম্পালস পালস ন্যারো এরকম ব্যাপার আসবে সেখানের সাথে ডেল্টা ফাংশনটা রিলেটেড হবে। আচ্ছা, এই প্রপার্টি গুলো নিয়ে আমি একটু পরে বলছি। আচ্ছা, অলরেডি কোথায় এনকাউন্টার করেছিস তোরা? এই এই নিচের এগুলো ইলেকট্রোস্ট্যাটিক্স গুলোর দিকে তাকা। এই আর যদি পজিশন ভেক্টর হয় তাহলে গ্র্যাড আর অলওয়েজ মনে রাখবি, এই তিনটে এক্সপ্রেশন সবসময় মনে রাখতে হবে। গ্র্যাড আর হয় হচ্ছে আর ক্যাপ, ডাইভারজেন্স অফ আর হয় হচ্ছে 3, কার্ল অফ আর হয় হচ্ছে 0। ঠিক আছে, এটা অলওয়েজ মনে রাখতে হবে। আচ্ছা, যদি এইটা হয়, হ্যাভিং সেড দ্যাট, আমার গ্রেডিয়েন্ট অফ 1 আপন আর মানে পজিশন ভেক্টরের ইনভার্স করলে আসে হচ্ছে মাইনাস আর ক্যাপ ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, gradient of 1 upon r position vector এর reciprocal equals to minus r cap by r square. এইবার মজা হচ্ছে, তুই এই রাইট হ্যান্ড সাইডের এই ফাংশনটার যদি ডাইভারজেন্স নিস, মানে ডাইভারজেন্স অফ r cap by r square, এইটা এইটা হচ্ছে তুই তাহলে উল্টে ঘুরিয়ে ডাইভারজেন্স অফ গ্র্যাড 1 upon r লিখতে পারিস, তাহলে গ্র্যাড স্কোয়ার 1 upon r হয়ে যাবে। এই জায়গায় হচ্ছে মজাটা চলে এলো, যেইটা তোর একটা 4 পাই টাইমস ডেল্টা আর হয়। এটা অলরেডি আমি আগে যখন পরীক্ষা নিয়েছি তোরা কিন্তু এটা করেছিস, আমি তখন বলেছিলাম যে ডেল্টা ফাংশনটা কি বুঝে করেছিস, মনে পড়ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা এইটাতে পরে আসছি। তাহলে এইখান থেকেই আমাদের প্রথম সূত্রপাত হয়েছে, মানে ফিজিক্সে এখনো অবধি আমরা যে অ্যাপ্লিকেশন গুলো পড়েছি তার মধ্যে প্রথম ডেল্টা ফাংশন অ্যারাইজ করেছে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স এর এই জায়গাটায়, যেখানে এই গ্র্যাড স্কোয়ার 1 আপন আর টাইপস যদি কোনো ফাংশন আসে তার ভ্যালু 4 পাই ডেল্টা আর আসে। এইবার আসি আমি আসল ম্যাথমেটিক্যাল প্রবলেমটাতে, এইখানটায় আয়। জেনারেলি কিভাবে ডিফাইন করা হয়েছে আমার, এই যে ডেল্টা এক্স ইকুয়ালস টু 0 ফর এক্স নট ইকুয়ালস টু 0 and equals to a large value that is infinity for x equals to 0. এইভাবে this is the definition of delta function, right? মানে except x equals to 0 তে এই ফাংশনটা peculiar টাইপ অফ ফাংশন যার কোনো নন এক্সিস্টেন্স, কোনো এক্সিস্টেন্স নেই, অনলি x equals to 0 তে এটা একটা স্পাইক ইনফিনিটির কাছাকাছি, মানে একটা লার্জ ভ্যালু উইথ রেসপেক্ট টু অরিজিন অর ইনফিনিটি। আর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে, শুধু এইটুকু ডেফিনেশন দিয়ে হয় না, ইন্টিগ্রাল ওভার মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ডেল্টা এক্স কে যদি তুই ইন্টিগ্রেট করিস, দ্যাট গিভস মি 1, মানে ইউনিট, মানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এই ডেল্টা ফাংশনের ইন্টিগ্রেশনের ভ্যালুটা 1 হয়। এবার ইন্টিগ্রেশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? এরিয়া আন্ডার দা কার্ভ, মনে আছে? এরিয়া ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরিয়া আন্ডার দা কার্ভ। কিন্তু এখানে মাথায় রাখতে হবে, এই যে ইন্টিগ্রেশনের লিমিটটা এমন হতে হবে যেইখানে তোর সিঙ্গুলারিটি পয়েন্টটাকে ইনক্লুড করছে, এটাকে যদি এক্সক্লুড করে হয় তাহলে এর ভ্যালু কিন্তু 1 হবে না, মাথায় থাকবে। মানে 0 পয়েন্টটাকে ইনক্লুড করে হচ্ছে, এই ক্ষেত্রে 0, এই ক্ষেত্রে 0। হ্যাঁ। সাপোজ এই ফাংশনটা ধর এরকম লিখলাম আমি x মাইনাস a, তখন কিন্তু আর x ইকুয়ালস টু 0 নয়, তখন কি x ইকুয়ালস টু a তে সিঙ্গুলারিটি। হ্যাঁ, তার মানে ইন্টিগ্রেশনটা হতে হবে এই অলওয়েজ সিঙ্গুলারিটিকে ইনক্লুড করে, সিঙ্গুলারিটিকে এক্সক্লুড করে ইন্টিগ্রেট করলে ওটা 1 হবে না, 0ই হবে। একটু পরেই আমি একটা ম্যাথমেটিক্যাল ফাংশন দিয়ে ওটা দেখাচ্ছি, বুঝতে পারছি? হ্যাঁ, মানে এখানে সিঙ্গুলারিটি x ইকুয়ালস টু 0 তে, এই যে সেই জন্য x এর পাশে কোনো আর্গুমেন্ট নেই, x ইকুয়ালস টু 0 তে সিঙ্গুলারিটি। কিন্তু ফাংশনটা যদি এইরকম হয়ে যেত তাহলে x ইকুয়ালস টু a তে সিঙ্গুলারিটি হতো। আচ্ছা, এইটা বোঝার জন্য একটু আগেই যেটা বলছিলাম, হেভিসাইড স্টেপ ফাংশন, হেভিসাইড স্টেপ ফাংশন। সাপোজ এইরকম একটা আছে, এদিকে x অ্যাক্সিস এদিকে y অ্যাক্সিস, আমি একটা এইরকম আঁকলাম। এই এপসিলন গুলো হচ্ছে ভেরি স্মল, খুব কাছাকাছি আছে, এই এরকম জায়গায় ধরা আছে, কিন্তু অত কাছাকাছি আঁকলে
বোঝাতে একটু অসুবিধা হতো বলে আমি একটু ওয়াইড ধরেই এঁকেছি, যেখানে এপসিলন গুলো টু স্মল, মানে অরিজিনের খুব কাছে। এইবার দেখ রেড দিয়ে যেটা দেখিয়েছি এখানে, এই ফাংশনটা কম্বিনেশন অফ স্টেপ আপ ফাংশন অ্যান্ড স্টেপ ডাউন ফাংশন, বুঝতে পারছি? হ্যাঁ স্যার। রেড ফাংশনটা ইজ আ কম্বিনেশন অফ স্টেপ আপ ফাংশন। স্টেপ আপ কতটুক, দেখ এই যে এখান থেকে এসে যে উঠেছে, দিস ইজ স্টেপ আপ ফাংশন। আর এই যে এই কনস্ট্যান্ট থেকে যে নেমেছে, দিস ইজ স্টেপ ডাউন ফাংশন। তার মানে এই হ্যাঁ, রেড লাইন দিয়ে যেটা এঁকেছি, দ্যাট ইজ দ্য কম্বিনেশন অফ দ্য স্টেপ ডাউন ফাংশন অ্যান্ড দ্য স্টেপ আপ ফাংশন। তাহলে সেই ফাংশনটাকে আমি এইভাবে লিখেছি, দেখ ডেল্টা এপসাইলন এক্স, যেখানে এপসাইলনটা খুব ছোট, মানে অরিজিনের খুব কাছাকাছি, কারণ আমরা জানি ডেল্টা ফাংশন শুধু অরিজিনেই এক্সিস্ট করে, অন্যান্য জায়গায় নন এক্সিস্টেন্ট। ইজ এই প্রথম ফাংশনটা হচ্ছে স্টেপ ডাউন ফাংশন, পরেরটা হচ্ছে স্টেপ আপ ফাংশন। এই মাইনাস এপসাইলন হচ্ছে এইখানের পয়েন্টটা, ইজ এ ফাংশন অফ এক্স মাইনাস ইউ। ইউ দিয়ে আমরা ক্লাস 12 থেকেই জানি যে স্টেপ ফাংশন, যে কোনো স্টেপ ফাংশন গুলোকে আমি অলওয়েজ ইউ দিয়ে জেনে এসেছি। এটা একটা স্টেপ ফাংশন, সাপোজ এর ভ্যালুটা 1, ঠিক আছে? সেই জন্য ওই অ্যানালোগাস রাখার জন্য আমি ইউ ধরেছি। তাহলে এই ডেল্টা ফাংশনটা ইজ এ কম্বিনেশন অফ স্টেপ ডাউন ফাংশন অ্যান্ড স্টেপ আপ ফাংশন, মাথায় থাকবে। এইবার এই এই যে অবজেক্টটা ডেল্টা এপসাইলন এক্স, ইজ এ ফাংশন অফ এক্স, এইটাই যদি এপসাইলনটা খুব ছোট, লিমিটের ধারণা আর কি, একদম লিমিট এপসাইলন টেন্ডিং টু 0 করে দিস, তাহলে এই যে রেজাল্টেন্ট যেটা হবে, লিমিট এপসাইলন টেন্ডিং টু 0 ডেল্টা এপসাইলন এক্স, দ্যাট ইজ নাথিং বাট দ্য ডিরাক ডেল্টা ফাংশন। কি হলো তাহলে? এই যে ফাংশনটা যেটা কম্বিনেশন অফ স্টেপ ডাউন এন্ড স্টেপ আপ ফাংশন, সেইটাই যদি লিমিটটা আমি টেন্ডিং টু 0 করে দিই, দ্যাট গিভস মি দ্য ডিরাক ডেল্টা ফাংশন। কোনো অসুবিধা থাকলে বল, আমি আরেকবার বলছি। না স্যার, ক্লিয়ার, হ্যাঁ, বুঝেছি। আচ্ছা। এইবার একটা ইম্পর্টেন্ট প্রপার্টি দেখ, এই যে এই ইন্টিগ্রেশনটা যখন করেছি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, সাপোজ একটা ফাংশন আছে যেটা নাথিং টু ডিল উইথ ডিরাক ডেল্টা ফাংশন। এফএক্স একটা যে কোনো ফাংশন আছে আরবিট্রারি, এক্স স্কোয়ার হতে পারে, এক্স কিউব হতে পারে, টু দি পাওয়ার মাইনাস এক্স হতে পারে, আরবিট্রারি একটা ফাংশন এফএক্স, যার সাথে ডেল্টা ফাংশনের আপাতত কোনো সম্পর্ক নেই। সেই রকম একটা ফাংশনের সাথে ডেল্টা ফাংশন জুড়ে যদি ইন্টিগ্রেশন হয়, তাহলে প্রথম টার্মটা বোঝার চেষ্টা কর। এইখানে সিঙ্গুলারিটি কোথায়? এই ডেল্টা ফাংশনটার এক্স ইকুয়ালস টু সি তে। তার মানে এক্স ইকুয়ালস টু সি তেই নন জিরো ভ্যালু আছে, আদারওয়াইজ সব জায়গায় ভ্যালু 0। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে দেখ অন্য সব জায়গায় যদি ভ্যালু 0 হয়, তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে পরের লাইনে এফএক্স টা লেখার কোনো মানে হয় না, কারণ সব জায়গায় এফএক্স টা ও নেবেই না, সব জায়গায় 0। তার মানে এফএক্স এর ভ্যালুটা অনলি কোথায় নেবে? এক্স ইকুয়ালস টু সি তে। বুঝতে পারছি? এইটা থেকে এই লাইনটা যখন লিখছি, এফএক্স এর ভ্যালুটা অন্য কোনো মানে এক্স ইকুয়ালস টু সি বাদে অন্য কোথায় এফএক্স এর ভ্যালু কি, দ্যাট ইজ রিডান্ডান্ট, কারণ অন্য সব জায়গায় এক্স মাইনাস সি ডেল্টাটা হচ্ছে 0। সেই জন্য আমার এফএক্স এর অন্য কোথায় কি ভ্যালু আমার কিচ্ছু যায় আসে না, শুধু আমি ইন্টারেস্টেড যে এক্স ইকুয়ালস টু সি তে এফএক্স এর ভ্যালু কত। সেই জন্য পরের টার্মটা এইটা হলো। বোঝা গিয়েছে? সিঙ্গুলারিটি পয়েন্ট ছাড়া এফএক্স এর অন্য কোথায় ভ্যালুর কোনো মানে নেই। তাহলে এফএক্স টা বিকামস এফসি ডেল্টা এক্স মাইনাস সি ডিএক্স ইকুয়ালস টু এফসি টা হচ্ছে নাথিং টু ডিল টু এক্স, মানে হচ্ছে ইন্টিগ্রেশন লিমিট। তাহলে এফসি টা ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ডেল্টা এক্স মাইনাস সি ডিএক্স। এইটা একটা নর্মাল ডেল্টা ফাংশনের ইন্টিগ্রেশন, এই যে প্রপার্টি অনুযায়ী এর ভ্যালু 1 হয়। তাহলে ফাইনালি আমি পেয়ে গেলাম ইন্টিগ্রেশন এফ এক্স ডেল্টা এক্স মাইনাস সি ডিএক্স ইজ ইকুয়ালস টু এফসি। ভেরি ইম্পর্টেন্ট একটা প্রপার্টি ডেল্টা ফাংশনের। বোঝা গেল? হ্যাঁ স্যার। তার মানে এর হ্যাঁ, খুব সহজ, কিন্তু এটা এই যে মাথায় ঢুকিয়ে নি একদম। এফ এক্স ডেল্টা এক্স মাইনাস সি ডিএক্স এটা থাকলেই চোখ বন্ধ করে আমার কিচ্ছু না করে
এই এফ এর কোথায় সিঙ্গুলারিটি সেখানে ভ্যালুটা বসিয়ে দিলেই আমার কেল্লা হতে, বুঝেছিস? তার মানে আমার কোনো ইন্টিগ্রেশন করার দরকার নেই। তার মানে আমি যদি একটা তোদের এখন প্রবলেম দিই এই ইকুয়েশনটাকে কেন্দ্র করে, তাহলে নিজে থেকেই কর, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। সাপোজ তোকে কোনো কম্পিটিটিভ এক্সামে এসছে -5 to 5 তোদের বিভ্রান্ত করার জন্য ধর একটা কঠিন ফাংশন দিয়ে দিয়েছে, একটা কনস্ট্যান্ট, একটা এক্সপোনেনশিয়াল, একটা কোসাইন, আবার ডেল্টা ফাংশন, এরকম একটা ফাংশন দিয়ে দিয়েছে তোদের বিভ্রান্ত করার জন্য। আসলে তো তুই জানিস যে কি হবে, ভ্যালু কি হবে এটার, বল খুব চট করে বল, এর অ্যান্সার কি হবে? কিচ্ছু কষার দরকার নেই। f of t, হ্যাঁ, f of আমি অত এখানে শুনতে চাই সিঙ্গুল না, ভ্যালুটা কত হবে? 0। কেন? স্যার 7 e টু দি পাওয়ার t স্কয়ার cos t। কেন? এখানে ফাংশন কোনটা? এখানে ফাংশন কোনটা? স্যার এই 7 e to the power t square cos t। পুরোটা হচ্ছে এখানে ফাংশন। তাহলে ফাংশনের ভ্যালু কত হবে? f of 0 হবে। এফ অফ জিরো, ভেরি গুড। এফ অফ জিরো ভ্যালু কত? আচ্ছা, স্যার তো 7 হবে। 7, 7। হ্যাঁ 7। এবার আবার এটার সাথে লেজুর আর একটা প্রবলেম দিয়েছে, একই ফাংশন। তোরা দুজনই কেন বলছিস কেয়া নেই? কেয়া আছিস না ঘুমিয়ে পড়েছিস? কেয়া আছিস না ঘুমিয়ে পড়েছিস? যা, অন করে দিয়ে ঘুমিয়ে পড়েছি। আচ্ছা, এইখানে তাহলে আমি কি দেখলাম, এখানে সিঙ্গুলারিটি পয়েন্ট টি ইকুয়ালস টু 0 আমার ইনক্লুড করা আছে। এইটাই পরবর্তীতে বলেছে টি ইকুয়ালস টু 2 তে, তাহলে কি হবে? স্যার 7 e টু দি পাওয়ার 2 স্কয়ার cos 2। বল কি হবে? আমি কি বলেছি, সিঙ্গুলারিটি পয়েন্টে একমাত্র ভ্যালুটা খুঁজতে হবে, এটা ইনক্লুড করা আছে টি ইকুয়ালস টু 0, এইখানে বলেছে টি ইকুয়ালস টু 2 তে খুঁজতে, তাহলে ভ্যালু কি হবে? স্যার ফাংশনের t এর জায়গায় 2 বসবে। 7 e টু দি পাওয়ার ই টু দি পাওয়ার 4 4 4 cos 2। cos 2। cos 2, ভেরি গুড। তাহলে দেখেছি একই ফাংশন কিভাবে বদলে বদলে যাচ্ছে। মানে স্যার ওই সিঙ্গুলারিটি পয়েন্টটা চেঞ্জ হলে ফাংশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এইবার হচ্ছে মজার, এইবার একই ফাংশন তোকে ইন্টিগ্রেট করতে দিয়েছে, শেষ তোকে একদম ফাইনালি কনফিউজ করতে দিয়েছে এইটা, তাহলে কি হবে? -5 to 1। -5 to 1। হ্যাঁ হবে তো, 7 হবে। হ্যাঁ, 0 তো ইনক্লুডেডই আছে লিমিটের মধ্যে তো। না ফাংশনটা একটু চেঞ্জ করেছে, একটু তোকে আচ্ছা। বিভ্রান্ত করবে তো। টি স্কয়ার সবই ঠিক আছে, এটা cos t এগেইন ঠিক আছে, এখানে ডেল্টা ফাংশনটা হচ্ছে ডেল্টা টি মাইনাস 2 ডিটি। ডেল্টা ফাংশনটা হচ্ছে ডেল্টা টি মাইনাস 2। স্যার 0 হয়ে যাবে। ভেরি গুড। হ্যাঁ 0। কেন? কারণ স্যার ওর তো লিমিটের মধ্যেই নেই সিঙ্গুলারিটি পয়েন্ট। হ্যাঁ এইটা কি লিখে দিবি, সিন্স যেহেতু t ইকুয়ালস টু 2 ইজ নট ইন দা ইন্টারভাল। বুঝেছিস ডেল্টা ফাংশন কষা কত শক্ত, হ্যাঁ সহজ, তোকে কিচ্ছু করতে হবে না, তুই এই বেসিক প্রপার্টিটা জানলেই হয়ে যাবে। তাহলে আর একটু প্রসিড করি আমরা এর বেসিসে। আচ্ছা, তাহলে এইটা আমি বোঝার চেষ্টা করেছি। আচ্ছা, এর করেসপন্ডিং তোরা এইটাও দেখ, তাহলে ব্যাপারটা আরো বুঝতে পারবি। আচ্ছা, ও বাই দা ওয়ে একটা জিনিস দেখালাম না, আগেরটাই খুলছি। আচ্ছা, আমি কি জানি যে ইন্টিগ্রেশন মানে হচ্ছে, এই যে ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরিয়া আন্ডার দা কার্ভ, তাই তো? এরিয়া আন্ডার দা কার্ভ।
আচ্ছা এইখানে এই যে এইটা আমি কি রকম জিওমেট্রিক শেপ আছে, এই যে রেড এই জায়গাটা রেক্ট্যাঙ্গুলার। রেক্ট্যাঙ্গেল, ভেরি গুড। রেক্ট্যাঙ্গেলের উইথ কত? এপসাইলন টু এপসাইলন। 2 এপসাইলন। 2 এপসাইলন ভালো মতো দেখ, উইথ হচ্ছে 2 এপসাইলন, আমার এরিয়া করতে হবে 1, তাহলে হাইট কত হতে হবে? হাফ করতে মানে মানে 1/2 এপসাইলন করতে হবে। এপসাইলন হতে হবে। ভেরি গুড, 1/2 এপসাইলন। এইভাবে করে হাইট কষা হয়। আমার উইথ হচ্ছে 2 এপসাইলন, যেহেতু ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরিয়া আন্ডার দা কার্ভ, মানে হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া, তার মানে আমার হাইট হতে হবে 1/2 এপসাইলন। বুঝা গেছে? হুম। এবার এর সাথে ডিরাক ডেল্টা ফাংশনের সম্পর্কটা কোথায় সেটা এইখানে দেখতে পাবি। এইটার দিকে তাকা ভালো মতো। এইটা আমি এই যে উইথটা আমি ধীরে ধীরে কমাচ্ছি। এইটা যখন h=1 তখন এইরকম আছে, আরো কমালাম, h=half করলাম, ন্যারো হলো আরো, h=1/1/16 করলাম, আরো কম হলো, h টেন্ডিং টু 0 করলাম, তখন এই ফাংশন গুলো আর রেক্ট্যাঙ্গেল না থেকে থেকে একটা এরকম স্পাইক হয়ে গেল। বুঝা গেছে? ওইটারই আমি ধীরে ধীরে ছোট করছি। তার মানে এই ফাংশনটা ধীরে ধীরে আমি ন্যারো করতে করতে যখন h টেন্ডিং টু 0 হয়ে গেল, তখন এই ফাংশনটা ডেল্টা ফাংশন হয়ে গেল। মানে একদম নিচে দেখ লেখা আছে গ্রাফিক্যালি ডেল্টা টি রিপ্রেজেন্টেড অ্যাজ এ স্পাইক অর হারপুন at t=0, মানে হচ্ছে তীরের মতো আর কি, বুঝেছিস? It is an infinitely tall spike of infinitesimal width enclosing a total area of 1. আবার তাহলে আগেরটায় চলে যাই। আচ্ছা এই অবধি হলো, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। আচ্ছা পরেরটায় যাচ্ছি, আরো কোথায় ডেল্টা ডেল্টা ফাংশন এনকাউন্টার হয়েছে। এই ইকুয়েশনটা কি ইকুয়েশন? স্যার ওই ফ্লুইড মেকানিক্স এর কন্টিনিউ। হ্যাঁ ফ্লুইড মেকানিক্স এর কন্টিনিউটি কন্টিনিউটি, ফ্লুইড মেকানিক্স। ঠিক আছে, ফ্লুইড মেকানিক্স এর কন্টিনিউটি ইকুয়েশন। এই যে কন্টিনিউটি ইকুয়েশন, এইখানে একটা ডাইভারজেন্স থিওরেম আমি দেখানো মানে অ্যাপ্লিকেশন দেখার চেষ্টা করব। এইটার একটা বিশেষত্ব হচ্ছে যদি এই ডাইভারজেন্স অফ রো বিটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম, রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম। তাহলে এই বিশেষ ফাংশনটা বা কন্টিনিউটি ইকুয়েশনটা ইজ দ্য ইউনিক এক্সাম্পল অফ ইন্টিগ্রাল ফর্ম টু ডিফারেন্সিয়াল ফর্মের কনভার্সন। আচ্ছা রোটা আমার যে সিস্টেম নিচ্ছি তার উপরে ডিপেন্ড করবে। রোটা এই ক্ষেত্রে হচ্ছে, অন্য ক্ষেত্রে এই ক্ষেত্রে রোটা হচ্ছে আমার কনস্ট্যান্ট বা স্লোপ অফ দা বা ফ্লো অফ ইনকম্প্রেসিবল ফ্লুইড, যেখানে রোটা কনস্ট্যান্ট, কিন্তু আমরা পরবর্তীতে বা আগেও দেখেছি রোটা আমার ডেনসিটি অফ ইলেকট্রিক্যাল চার্জও হতে পারে বা হিট কন্টেন্টও হতে পারে, ঠিক আছে? তাহলে রোটা যদি কনস্ট্যান্ট হয় সেই সিস্টেমের ক্ষেত্রে ডাইভারজেন্স অফ কনস্ট্যান্টের বাইরে চলে এলো এটা, তাহলে ডাইভারজেন্স অফ ভিটা 0 হবে। রোটা কনস্ট্যান্ট মানে ডেল রো ডেল টিটা 0, এটা বাইরে চলে এলো, ডাইভারজেন্স অফ ভি 0 হবে। তাহলে এইখানে বলা হয় যে সিঙ্গেল সোর্স ইজ লোকেটেড এট অরিজিন, এটা মানে হচ্ছে সিঙ্গেল সোর্স ইজ লোকেটেড এট দ্য অরিজিন। তাহলে ফ্লুইড ফ্লোজ রেডিয়ালি এট এ রেট কিউ, এর ইউনিটটা হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড। সেক্ষেত্রে তাহলে ভিটা কি হবে? না এটা ফ্লুইড মেকানিক্সটা এখানেই শেষ, সরি এখানেই শেষ হয়ে যাচ্ছে। একইভাবে ভি মানে পোটেনশিয়াল এট এ পয়েন্ট ডিউ টু আ চার্জ ইজ কিউ বাই 4 পাই এপসিলন নট আর ভেক্টর বাই আর কিউব বা আর ইউনিট ভেক্টর বাই আর স্কোয়ার। এটা বুঝতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? পোটেনশিয়ালের এক্সপ্রেশন। আচ্ছা তাহলে এটা দেখ, যদি a sphere s of radius r centered on the source থাকে, তাহলে এই লেফট হ্যান্ড সাইডটাকে আমি একটা সারফেস ইন্টিগ্রেশন করতে পারি ভি ডট ডিএস। ভি ডট ডিএস মানে একটা যদি স্ফিয়ার হয় তাহলে ডিএস টা 4 পাই আর স্কোয়ার
আর টোটাল এনক্লোজড চার্জ হচ্ছে কিউ। তাহলে ভি হ্যাজ সিঙ্গুলারিটি এট দ্য অরিজিন। ভি এর অরিজিনে একটা সিঙ্গুলারিটি আছে, কারণ অরিজিনে ছাড়া ওই ভি এর ভ্যালু জিরো। যেহেতু এই যে একটু আগেই দেখ এই যে কি লিখেছিলাম, ভি ডাইভারজেন্স অফ ভি জিরো মানে হচ্ছে সিঙ্গেল সোর্স ইজ লোকেটেড এট দ্য অরিজিন। আচ্ছা, তাহলে স্যার বলছি ক্লোজ ইন্টিগ্রালের নিচে ওটা কি লিখেছেন S1 অ্যাকর্ডিংলি S1? হ্যাঁ, S1 হচ্ছে স্ফিয়ারটা। আচ্ছা এই সরি, স্ফিয়ার রাখতে গিয়ে জিলিপি হয়ে গেল তো। হ্যাঁ আচ্ছা যেরকম আমরা গস স্ফিয়ার আর কি, এটা একটা গস স্ফিয়ার। হ্যাঁ আচ্ছা S1 এর অ্যাকর্ডিং হচ্ছে। আচ্ছা আচ্ছা, ফর দ্য আদার পয়েন্টস ডাইভারজেন্স অফ বিটা জিরো, কারণ ওই সব জায়গায় এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়, ডিফারেন্সিয়েশন করা যাবে না। তাহলে সেইখানে যদি আমি S2, যেটা এই S1 টা নয়, ভি ডট ডিএস কষি, তাহলে এর ভ্যালুটা জিরো হবে। ঠিক আছে, যেটা গাউসিয়ান স্পিয়ার নয় সেইখানে যদি আমি এই বাদিকের এই ভি ডট ডিএস টা কষি, সেইখানে ডাইভারজেন্স অফ ভি ডিভি জিরো, কারণ ডাইভারজেন্স অফ ভি জিরো। তাহলে দেখ একই ফাংশনের সারফেস ইন্টিগ্রাল কোনো জায়গায় কিউ হচ্ছে, কোনো জায়গায় জিরো হচ্ছে। ভি ডট ডিএস যেটা গাউসিয়ান স্পিয়ারে কষলে একটা চার্জ দিচ্ছে স্পেসিফিক, তার বাইরে কষলে যেখানে ডাইভারজেন্স অফ ভিটা জিরো, জিরো দিচ্ছে। তাহলে আমি এইখান থেকে প্রথম আমার এই মাথায় আসবে যে এইরকম একটা ফাংশন হতে হবে যেটা একটা স্পেসিফিক পয়েন্টে এক্সিস্ট করে, অন্য কোথাও কোনো এক্সিস্টেন্স নেই। সেই জন্য প্রথম এই ফাংশনটাকে, এই ডাইভারজেন্স অফ ভি কে আমি লিখলাম কিউ টাইমস ডেল্টা আর, এখানে একটা ডেল্টা ফাংশন জুড়ে দিলাম। ঠিক একইভাবে আমি যখন ক্লাসে পড়িয়েছিলাম পয়েন্ট চার্জকে আমি বলেছিলাম ডেল্টা ফাংশন দিয়ে লেখা যায়, এই ঠিক একই জিনিস। ঠিক আছে, যে কোনো এনি পয়েন্ট চার্জ ওই পয়েন্ট যেইখানে বসে আছে, মানে পজিশন কোঅর্ডিনেট যেখানে, সেইটা বাদে তার কোনো এক্সিস্টেন্স নেই। সুতরাং এনি পয়েন্ট চার্জ ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ দ্য চার্জ এর ম্যাগনিটিউড টাইমস ডিরাক ডেল্টা ফাংশন, কারণ অন্য কোথাও কোনো এক্সিস্টেন্স নেই। তাহলে এইটা হচ্ছে ডেল্টা আর ভেক্টর, মানে হচ্ছে এটা 3 ডাইমেনশনাল ডিরাক ডেল্টা ফাংশন। মাথায় থাকবে, এটা যদি এক্স হতো তাহলে 1 ডাইমেনশনাল। তাহলে ডেল্টা আর মাইনাস এ, তুই যদি ভেক্টরে লিখি আর মাইনাস এ ইকুয়ালস টু 0 ফর আর নট ইকুয়ালস টু এ, আর ওভার দ্য ভলিউম ইন্টিগ্রাল এফ আর, একটু আগেও যেটা বললাম, এফ আর ডেল্টা আর মাইনাস এ ডিভি করলে এফ এর ফাংশনাল ভ্যালুটা নেবে অ্যাট এ ভেক্টর। আগের গুলো কিন্তু সব স্কেলারে ছিল। তাহলে ইফ এ লাইজ ইন ভি, তাহলে এফ এ, আর 0 হচ্ছে আদারওয়াইজ। মাথায় থাকবে, এইটাই একটু আগে এইটা দিয়ে করেছিলাম, এই যে এই ফাংশনটা। এখানে ভেক্টরের কোনো ব্যাপার ছিল না, এখানে ফাংশনের ভ্যালুটা সিঙ্গুলারিটির পয়েন্টের ভ্যালুটা নিয়ে নিয়েছিল। আর এইখানে একইভাবে আর ভেক্টরটা এ তে সিঙ্গুলারিটি আছে, তাহলে এফ অফ এ হচ্ছে এর একমাত্র সলিউশন। বল কোনো অসুবিধা আছে কিনা এর মধ্যে? ঠিক আছে, কোনো অসুবিধা? লাস্টে স্যার f of x if ওইটা কি ওখানটা বুঝলাম না। হ্যাঁ, ওই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেটা লেখা আছে f of x if alive in v, না না, otherwise নয়, এফ অফ এ। তুই মনে হয় পরে করেছিস না? হ্যাঁ এই যে একটু ডেল্টা পরে ফাংশনটা ইন্টিগ্রেশন হুম হচ্ছে এই যে আর মাইনাস এ, এটা হ্যাঁ কিন্তু সিঙ্গুলারিটি অফ দ্য ডেল্টা ফাংশন, মানে হ্যাঁ এ বাদে ডেল্টা ফাংশনটার কোনো এক্সিস্টেন্স নেই। তাহলে আচ্ছা এরকম ফাংশনকে ইন্টিগ্রেশন না করেই ভ্যালু বলে দেওয়া যায়, এফ অফ যেখানে ওর ভ্যালু আছে শুধু সেটাই হবে, আচ্ছা এফ অফ আচ্ছা আচ্ছা বুঝেছি। এফ অফ এ ইফ এ লাইজ ইন ভি। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, তাহলে পরেরটায় যাচ্ছি, আরো কোথায় এনকাউন্টার হবে। তাহলে ফর এনি ভলিউম ভি কন্টেইনিং দ্য সোর্স এট দ্য অরিজিন, এই ইন্টিগ্রেশন ডাইভারজেন্স অফ ভি ডিভি, তাহলে কিউ আগে বলেছিলাম, তাহলে আমি ফাংশনটা কি বলেছিলাম, ডাইভারজেন্স অফ ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে
কিউ টাইমস ডেল্টা ফাংশন, তাই তো? তাহলে এইটাকে যদি আমি একটা এই ইন্টিগ্রেশন করি, কি ইন্টিগ্রেশন করছি? এটা ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করছি, ভলিউম। ডাইভারজেন্স অফ ভি ডিভি। তাহলে এই দিকটা কিউ ইন্টিগ্রেশন ডেল্টা আর ডিভি, তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস, মানে এর ভ্যালু 1 হবে ডেল্টা ফাংশনের প্রপার্টি থেকে। তাহলে ইন্টিগ্র্যান্ডের ভ্যালু যদি 1 হয় তাহলে ফাইনালি এটা কিউ হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ। তাহলে আমার এটা প্রুফ হয়ে গেল। এইটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি, যেটা তোদের প্রুফ করতে বাড়িতে আমি হোমওয়ার্ক দিলাম। ডেল্টা বিটি, বিটা একটা কনস্ট্যান্ট, delta bt is equals to delta t divided by modulus of v। এটা আমি বাড়িতে কষতে দিলাম। সবাই বুঝেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Prove that delta bt is equals to normal delta t divided by modulus of v। আচ্ছা, তারপরে আমরা আবার যাচ্ছি। Charge density of a point charge q at a point r0 may be represented as, যেটা একটু আগে বলছিলাম যে পয়েন্ট চার্জের কথা, সেটাই চার্জ ডেনসিটি দিয়ে যদি লিখি তাহলে রো আর ইজ ইকুয়ালস টু কিউ ডেল্টা আর মাইনাস আর জিরো। তার মানে চার্জটা কোথায় বসে আছে? এই এক্সপ্রেশনটা থেকে বল দেখি চার্জটা কোথায় বসে আছে। স্যার r0 পয়েন্টে। ভেরি গুড, R0 পয়েন্টে। ভেরি গুড। আর জিরোতে একমাত্র চার্জের এক্সিস্টেন্স আছে, আর কোথাও নেই। তাহলে এইটা 3 ডাইমেনশনাল, যে কোনো ভেক্টর লেখা মানে এটা 3 ডাইমেনশনাল ডিরাক ডেল্টা ফাংশন। এটাকে যদি কেউ ভেঙে দেয় তাহলে x মাইনাস এক্স জিরো ডেল্টা ওয়াই মাইনাস ওয়াই জিরো ডেল্টা জেড মাইনাস জেড জিরো হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। তাহলে এইটা একটা খুব ইম্পর্টেন্ট এক্সপ্রেশন হলো, যেখানে রো আরটা দেখ একটা ডিসক্রিট কোয়ান্টাম, মানে এইখানে একটা চার্জ বসে আছে, এটা একটা ডিসক্রিট অবজেক্ট। আর ডান দিকের দেখ এই ডেল্টা ফাংশনের যে সমাহার গুলো হলো, এইটা একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। এইটা একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট ব্যাপার হলো আর কি, এই ডেল্টা ফাংশনটা জোড়ার পর। চার্জ ডেনসিটি মানে কি? স্যার চার্জ পার ইউনিট ভলিউম। ভলিউম। তার মানে ওইটা একটা, যদি একটা পয়েন্ট চার্জ হয় সেটা একটা ডিসক্রিট নাম্বার বা কোয়ান্টিটি। তার মানে এই দিকটা হচ্ছে একটা ডিসক্রিট কোয়ান্টাম, ডান দিকটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই রো আর ডিভি এটাকে যদি একটা ইন্টিগ্রেট করি তাহলে এগেইন একইভাবে এইটা লেখা যায়। তাহলে এই কিউটা যেহেতু আর বা ভি এর ফাংশন নয়, বাইরে চলে এলে ইন্টিগ্রাল ডেল্টা ফাংশনের ভ্যালু 1 হবে, তাহলে ফাইনালি এটা কিউ হবে ইফ r0 লাইজ ইন ভি। আগেই বলছিলাম আমি সিঙ্গুলারিটিকে ইনক্লুড করে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। r0 যদি ভি এর মধ্যে থাকে তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু 1 হবে, দ্যাট ইজ ফাইনালি কিউ হবে, অন্য জায়গায় এর কোনো ভ্যালু থাকবে না। স্যার বাট এটা কি করে হচ্ছে যে ডিসক্রিট ফাংশন ইকুয়ালস টু কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে? হ্যাঁ, একটা ডিসক্রিট ফাংশন বা ডিসক্রিট কিছু একটা ইকুয়ালস টু কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। এই কিউ রো আরটা হচ্ছে কমপ্লিটলি একটা এরকম পয়েন্ট চার্জ ছিল, সেখান থেকে পয়েন্ট চার্জকে ডিভাইডেড বাই ইউনিট ভলিউম দিয়ে ভাগ করে দিলাম, তাহলে ওটা একটা নাম্বার হতো, মানে একটা ডিসক্রিট কোয়ান্টাম। আর ডান দিক সাইডটা আমি এটাকে একটা ডিস্ট্রিবিউশন ফাংশন, মানে হচ্ছে ডেল্টা ফাংশনটা যদিও মানে ভ্যালুটা হচ্ছে এক জায়গায় আছে অন্য কোনো জায়গায় নেই, কিন্তু মানে ফাংশনটা যখন আমি ভাবছি তখন কিন্তু একটা লং মানে ডিস্ট্রিবিউশনের পার্ট হিসেবেই ভাবছি, তাই না? এটা ডিসক্রিট হেভিসাইড স্টেপ ফাংশনের মতো নয়। ডেল্টা ফাংশনটা জোড়ার পরে এটা একটা এইরকম ভ্যালু হলো, মানে ডান দিকটা যদি তোর কন্টিনিউয়াস না হতো তাহলে কিন্তু ইন্টিগ্রেশনটা করতে পারতাম না, কারণ আমরা জানি ডিসক্রিট অবজেক্টের জন্য সামেশন ইউজ করি। হ্যাঁ। ডেল্টা ফাংশনটা জুড়ে আমি এরকম একটা দুটোর মধ্যে প্যারিটি রাখলাম, মানে একদিকটা ডিসক্রিট আর একদিকটা কন্টিনিউয়াস। আচ্ছা, এইবার যেটা আস্তে আস্তে তোর আমি প্রথম যে 3টে ফাংশনের নাম বলেছিলাম সেগুলোর ফাইনালি এর দিকে এগোচ্ছি। আচ্ছা, কি বলেছিলাম? এটা হেভিসাইড স্টেপ ফাংশন, মনে আছে? তাহলে লিমিট যখন করেছিলাম তখন এইভাবে করে ফাংশনটা ডিফাইন করা হতো, ht equals to 1 for t greater than 0
টি গ্রেটার দেন 0 তে এই y অ্যাক্সিস এর এই One. ভ্যালুটা ধর 1 আর ইকুয়ালস টু 0 ফর টি লেস দেন 0, এই এদিকে কোনো ভ্যালু নেই, তার মানে টি ইকুয়ালস টু 0 তে ফাংশনটার একটা কি আছে, ডিসকন্টিনিউইটি আছে। হ্যাঁ, ডিসকন্টিনিউইটি থাকা মানে টি ইকুয়ালস টু 0 তে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়, নন ডিফারেন্সিয়েবল। মানে ফাংশনটা ওপেন ইন্টারভ্যাল 0, 1 ক্লোজ ইন্টারভ্যাল 1 এটাতে ডিফারেন্সিয়েবল, তাই তো? তাহলে ডিসকন্টিনিউয়াস এট টি ইকুয়ালস টু 0, দেয়ারফর নট ডিফারেন্সিয়েবল এট অরিজিন। ঠিক আছে? হুম হুম। তাহলে এই টাইপের ফাংশনকে ফর সিম্পলিসিটি ধরে নেওয়া হয়। এখানে তো মানে টি ইকুয়ালস টু যদি এই 0, এর তো কোনো ভ্যালু থাকবে না, কিন্তু এই রকম ফাংশনকে ধরে নেওয়া হয় এর ভ্যালুটা মানে মাঝামাঝি একটা ভ্যালু হবে, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রক্সিমেশন। ধরে নেওয়া হয় টি ইকুয়ালস টু 0 তে এই যে হাইটটা 1 তার মাঝামাঝি একটা ভ্যালু হবে। ঠিক আছে? কারণ এটা ইন্টিগ্রেশনে কাজে লাগছে না, এটা একটা ফাংশনাল ভ্যালু নিয়ে কথা হচ্ছে। বুঝতে পারছি? তাহলে স্টেপ ফাংশনটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস এট টি ইকুয়ালস টু 0, দেয়ারফর নট ডিফারেন্সিয়েবল এট অরিজিন। ফাংশনের ভ্যালুটা হচ্ছে টি গ্রেটার দেন 0 তে এর ভ্যালুটা 1 আর টি লেস দেন 0 তে এর ভ্যালুটা 0। বুঝা গিয়েছে? হ্যাঁ স্যার। তাহলে এইচ প্রাইম টি এটা কি হবে? এইচ প্রাইম টি মানে কি? প্রাইম মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টাইম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এইচ প্রাইম টি টা একটা ডেল্টা ফাংশন হবে। তার মানে হেভিসাইড স্টেপ ফাংশন বা স্টেপ ফাংশনের ডিফারেন্সিয়েশন ইজ আ ডিরাক ডেল্টা ফাংশন। কিভাবে সেটা দেখ। মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ টি এইচ প্রাইম টি ডিটি করছি সাপোজ, হুম তাহলে এইটা বাই পার্টসে ভেঙে দিচ্ছি। এফ টি এইটার কি হবে, এইচ প্রাইম টি এর ইন্টিগ্রেশন হচ্ছে এইচ টি, হুম। হ্যাঁ স্যার। কারণ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একে অপরের রিভার্সেবল প্রক্রিয়া। এই বসালাম, এইটা হচ্ছে ফার্স্ট বাই পার্টস এর প্রথমটা মাইনাস ইন্টিগ্রেশন, এইটা কোনো অসুবিধা নেই। এইচ টি এর কোনোখানে কোনো সমস্যা নেই, কারণ এটা তো একমাত্র 1 টি গ্রেটার দেন 0 তে, তার মানে ইনফিনিটির ভ্যালুটা নেমে হচ্ছে এফ ইনফিনিটি মাইনাস 0 টু ইনফিনিটি এফ প্রাইম টি ডিটি। ঠিক আছে? হুম তাহলে এফ ইনফিনিটি মাইনাস এফ প্রাইম টি এর ইন্টিগ্রেশন হচ্ছে এফ টি, এটার লিমিট হচ্ছে 0 টু ইনফিনিটি। তাহলে আপার লিমিট বসালে প্রথম টার্মটার সাথে কেটে গেল, শুধু থাকলো হচ্ছে লোয়ার লিমিট f0। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ আচ্ছা, তাহলে হ্যাঁ 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 হ্যাঁ। এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট অবজারভেশন, যেখানে হেভিসাইড স্টেপ ফাংশনের ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা ডিরাক ডেল্টা ফাংশন। এইটাকে মাথায় রেখে তোদের আরেকটা আমি প্রবলেম দিলাম, এইটা ইন্টিগ্রেশন এফ টি ডেল্টা টি মাইনাস এ ডিটি ইজ ইকুয়ালস টু এফ এ when a equals to 0. Shows that h prime t equals to delta t. H prime t equals to delta t. আচ্ছা, এক্ষেত্রে আরেকটা একটু বোঝানোর ব্যাপার আছে। আরো অনেকটা আছে, এগিয়ে যাই, আমি পরে বলছি। তাহলে আমি তিনটে ফাংশনের নাম বলেছিলাম। প্রথমটা হচ্ছে মডিউলাস অফ এক্স,
পরেরটা হচ্ছে স্টেপ ফাংশন, তারপরেরটা হচ্ছে ডেল্টা ফাংশন। তাহলে এখন অবধি আমি পেলাম যে স্টেপ ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে ডেল্টা ফাংশন, রাইট? হুম। আচ্ছা, তিনটে ফাংশনকে এখানে আঁক দেখি, তিনটে ফাংশনকে আঁক। মড এক্স কেমন হয়? হুম। ভি। গুড। মড এক্স এরকম হয়। এইবার ভাব স্টেপ ফাংশন কেমন হয়? এই জন্য বললাম কোনো এককালে জেস্ট যে পরীক্ষাটা বারবার শুনছিস সেখানে এসছিল এই কোশ্চেনটা। ডিরাক ডেল্টা ফাংশন হয় নাকি? এই কোশ্চেনটা এসছিল। খুব সহজে এটা কিছু না করেই কিভাবে বুঝবি বলতো, মানে মাথাও মানে চিন্তা করে শুধু শুধু ভেবে ভেবে এটা করে দেওয়া যায়, কিচ্ছু করার দরকার পড়ে না, মানে করার দরকারও নেই, এটা কেউ কষে এটা বের করতে পারবে না, এটা কেউ যদি কষতে বসে কিচ্ছু বের করতে পারবে না, এটা শুধু আইডিয়া দিয়ে করতে হবে। কিভাবে করবি? এই যে যেমন বললি ডেল্টা এক্সটা ভি হয়, হুম। ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভের অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স কি? ট্যানজেন্ট বা স্লোপ। ভেরি গুড, স্লোপ। তাহলে এই যে এই দিকটায় যে এই যে এটা তো একটা কনস্ট্যান্ট এরকম আছে, তো স্ট্রেট লাইনে স্লোপ কিভাবে হবে? কার্ভেচার হলে আমার স্লোপ হয়, মানে কি স্লোপটা নতিটা আমার কিভাবে চেঞ্জ করছে, ডিওয়াই ডিএক্স টা আমার হুম যদি হুম হুম। আঁকানো বাঁকানো এরকম পাহাড়ের মতো থাকে, কিভাবে ডিফারেন্সিয়েশন বোঝানো হতো লোকাল ম্যাক্সিমা মিনিমা দিয়ে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে যেইখানে আমার স্লোপ নেই, আমার তো এখানে একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনে স্লোপ কি? এইখানে আমি স্লোপ গুলো এরকম বেড়ে বেড়ে যাচ্ছে, এই দিকটা কমছে, স্লোপ বের করতে পারি কার্ভেচারে। তার মানে ডিরাক ডেল্টা ফাংশনের কোনো স্লোপ নেই, তার মানে এটা একটা কনস্ট্যান্ট, ডিওয়াই ডিএক্স অফ ডেল্টা এক্স হচ্ছে একটা কনস্ট্যান্ট, অন্য এই দিকটাও নেই এই দিকটাও নেই, এই যে স্টেপ ফাংশন ওই জন্য। তার মানে ডিরাক ডেল্টা ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে একটা স্টেপ ফাংশন, হলো? তার মানে আচ্ছা। হ্যাঁ। ডিডিএক্স অফ ডেল্টা এক্স হচ্ছে স্টেপ ফাংশন। এইবার পরের পার্টটা, এইটার স্লোপ কি? এটা তো আরোই মানে প্যারালাল, একটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর প্যারালাল, তাহলে এইটা এরকম হুম। কমাতে 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 এইখানে চলে এলো ধর, তাহলে তার ডিফারেন্সিয়েশন কি? শুধু একটা মাত্র অরিজিনের এক্সিস্টেন্স থাকবে, অন্য কোনোখানে কোনো এক্সিস্টেন্স থাকবে না, দ্যাটস ওয়াই এইটা হচ্ছে অ্যান্সার এটা। ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে পরেরটায় চলে যাচ্ছি আমি। ফুরিয়ার ট্রান্সফর্ম এখনো আমরা শিখিনি, যার জন্য এগুলো বললে কিছু বুঝবি না, আমি মানে অ্যাডভান্স লেভেলে পড়াবার জন্য বলেছিলাম, যেহেতু আমি ভেবেছি সেকেন্ড ইয়ারও থাকবে, ওরা নেই। আচ্ছা, বাই দা ওয়ে ফ্রনহোফার ডিফ্র্যাকশন যেগুলো পড়ছিস সেখানে হ্যাঁ আহ, এই এই টাইপের ডিস্ট্রিবিউশন কিন্তু এসছে অলরেডি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এসে। কিছু নাম ওটা গসিয়ান ডিস্ট্রিবিউশন বলে, ওখানে কি একটা নাম ছিল। স্যার গাউসিয়ান ডিস্ট্রিবিউশন তো প্রবাবিলিটি ছিল। সেই জন্য আমি এঁকেছিলাম, মানে ওয়েভস যারা পড়েছে তাদের অলরেডি এটা চলে এসছে। এনিওয়ে এখন তো আর বোঝানো যাচ্ছে না, এগুলো সব ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে। ফুরিয়ার ট্রান্সফর্ম মানে হচ্ছে এই যে দেখ এই এক্সপ্রেশনটার দিকে তাকা, এফ টি আছে, ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি আছে, ডিটি আছে,
তার মানে টি এর উপরে যদি আমি ইন্টিগ্রেশন করে দিই তাহলে অবশ্যই টি এর ফাংশন থাকবে না, হয়ে যাবে হচ্ছে ওমেগা এর ফাংশন। তার মানে এই দিকটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম, এই দিকটা হচ্ছে রেজাল্ট এফ ওমেগা। তার মানে এটা হচ্ছে টি স্পেস থেকে বলে আচ্ছা এইভাবে, এটা বলে হচ্ছে দ্যাট ট্রান্সফর্মস টি স্পেস টু ফ্রিকোয়েন্সি স্পেস। টি স্পেস থেকে টাইমের স্পেস থেকে টাইমের ডোমেইন থেকে নিয়ে চলে গেল ফ্রিকোয়েন্সির ডোমেইনে। এটা অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। এক্স রে ক্রিস্টালোগ্রাফি যখন করবি সেখানে রিয়াল অ্যাক্সিস এক্স থেকে ট্রান্সফর্ম করে নিয়ে যাওয়া হবে ওয়েভ ভেক্টর কে ইন রেসিপ্রোকাল ল্যাটিস স্পেস। এটাও একইভাবে টি স্পেস থেকে ওমেগা স্পেসে নিয়ে চলে এসে। খুব ইম্পর্টেন্ট এটা, এই ওয়েভের ক্ষেত্রে অনেক সময় আমরা এটা করি। আচ্ছা যাই হোক, যখন আসবে তখন আরো ডিটেলসে পড়া যাবে। এটা আমি করেছিলাম যে রিলেশন অফ ডেল্টা ফাংশন টু ফুরিয়ার ট্রান্সফর্মস, মানে ঠিক 1 বছর পর তোরা এগুলো পড়বি। আমি ডিটেলসে যাচ্ছি না কারণ বুঝতে পারবি না এগুলো। ঠিক আছে, পিপিটিটা থাকবে, আমি ইউটিউবে আপলোডও করে দেবো। আচ্ছা তোরা যেটা করেছিস এইরকম একটা ফাংশন কিন্তু অপটিক্সে করেছিস আমার ধারণা, এইরকম একটা ফাংশন সাইন ওমেগা টি, এটা বড় ওমেগা ডিভাইডেড বাই পাই টি, লিমিট ওমেগা টেন্ডিং টু ইনফিনিটি, এটা করেছিস আমার ধারণা। আচ্ছা বাই দ্য ওয়ে, পারতেও পারিস, সাইন এক্স বাই এক্স এর কার্ভ কেমন হয়? সাইন এক্স বাই এক্স এরও দুটোই মানে জিরো, ওটারও এরকমই ছিল। ওয়েট ওয়েট, কোথায় আসে সাইন এক্স বাই এক্স এর কার্ভ? স্যার ওই ডিফ্রাকশনে যেমন ওই ম্যাক্সিমাম মিনিমাম থাকে, ওটাই তো সাইন এক্স বাই এক্স এর গ্রাফ। হ্যাঁ, তাহলে এই গ্রাফটার সাথে কোনো মিল আছে? এই যে এই গ্রাফটার সাথে? স্যার এইটাই তো সাইন এক্স বাই এক্স এর গ্রাফ। হ্যাঁ ওইটাই তাই। আচ্ছা তাহলে ডেল্টা টিটা ধর এইরকম ধর আছে, তাহলে সেক্ষেত্রে ডেল্টা প্রাইম টি এইটা এইরকম হবে। আচ্ছা এইটা হচ্ছে সেখান থেকে পাওয়া যায় যে ডেল্টা মাইনাস টি, আর্গুমেন্টটা যদি মাইনাস হয় তা সত্ত্বেও ভ্যালুটা ডেল্টা টি থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ ডেল্টা ফাংশন। আরেকটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এ ডেল্টা ফাংশন ইজ সিম্পলি, এই যে বলছিলাম টি স্পেস থেকে ওমেগা স্পেসে নিয়ে আসে, এর ভ্যালুটা এগুলো শুধু সব যদি চলে যায় তাহলে 1/√2 হয়। এই টার্মটা না খুব ইম্পর্টেন্ট টার্ম ফিজিক্সে, অনেক জায়গায় আসবে। এই এখন যত তোরা কোয়ান্টাম মেকানিক্স এর দিকে যেতে থাকবি এই 1/√2 টার্মটা অনেক জায়গায় আসবে, সেই জন্য আমি এটা দেখিয়েছিলাম। আচ্ছা এবার আরো কয়েকটা একটু ব্রাশ আপ করে আমি শেষ করার দিকে যাচ্ছি। তাহলে কি শিখলাম? ডেল্টা ইজ ইকুয়ালস টু 0 ফর এক্স নট ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু ইনফিনিটি ফর এক্স ইকুয়ালস টু 0। মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ইন্টিগ্রেশন করলে রাইট হ্যান্ড সাইডটা আমার 1 হবে। এটাকে ইনফাইনাইটলি ন্যারো স্পাইক বলবো, নট এ ফাংশন বাট এ ডিস্ট্রিবিউশন। এটা অনেকটা ডিস্ট্রিবিউশন, এটা কোনো ডেফিনিট ফাংশন নয়, কোনো আনইউজুয়াল কাইন্ড অফ ফাংশন। আর ভ্যালুটা হচ্ছে ফাইনাইট নয়, একটা ইনফাইনাইট ভ্যালু অ্যাট এক্স ইকুয়ালস টু 0, সিঙ্গুলারিটি যেখানে। কিন্তু এরিয়াটা, এই ভেতরে যে এরিয়াটা সেটা কিন্তু অলওয়েজ 1, সেটা যেমন ডেল্টা ফাংশনই হোক না কেন। তাহলে এফ এক্স ডেল্টা এক্স ইজ 0 এভরিহোয়ার এক্সেপ্ট এক্স ইকুয়ালস টু 0। তাহলে এফ এক্স ডেল্টা এক্স ইকুয়ালস টু f0 ডেল্টা এক্স। তাহলে যদি এইটাকে ইন্টিগ্রেট করি, f0টাকে বাইরে রেখে এটা f0 হয়ে গেল। তাহলে ডেল্টা এক্স মাইনাস এ ইকুয়ালস টু হচ্ছে 0 ফর এক্স নট ইকুয়ালস টু এ, ইকুয়ালস টু ইনফিনিটি ফর এক্স ইকুয়ালস টু এ। তাহলে এইটা এই যে এই অরিজিনে যেটা ছিল এটা 0, সেইটাই এক্স ইকুয়ালস টু এ হলে কি হবে? অরিজিন থেকে শিফট করে যাবে, এ তে চলে আসবে। মনে আছে? এটা এ তে চলে আসবে আর অরিজিনে থাকবে না। ঠিক আছে, তাহলে উইথ এইটাকেও যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলেও রাইট হ্যান্ড সাইডটা 1 হবে। তার মানে ডেল্টা ফাংশনের ভেতরে আর্গুমেন্ট তোর যাই থাক না কেন, ইন্টিগ্রেশনের ভ্যালুটা অলওয়েজ 1 হবে। আচ্ছা এইখানে প্রথম অঙ্কগুলো দেখিয়েছিলাম, এই যে এইটা হচ্ছে আমার ফর্মুলাটা,
আচ্ছা, এইটাও একটা ইম্পর্টেন্ট। এক্স ডিডিএক্স অফ ডেল্টা এক্স এটা হবে হচ্ছে মাইনাস ডেল্টা এক্স। এক্স ডিডিএক্স অফ ডেল্টা এক্স ইকুয়ালস টু হবে মাইনাস ডেল্টা এক্স। তাহলে এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে যদি তোকে এইটা ইভালুয়েট করতে দেয়, ইন্টিগ্রেশন 0 to 3 এক্স কিউব ডেল্টা এক্স মাইনাস 2 ডিএক্স, কি হবে? 2 to the power 3 8 হবে স্যার। 8 হবে। কিন্তু এইটাই যদি লিমিটটা চেঞ্জ করে দেয়, 3 এর বদলে যদি তোর 0 to 1 করে দেয়, তাহলে কি হবে? স্যার 0 হয়ে যাবে। 0 হবে। 0 হবে। আচ্ছা, এটা দেখিয়েছিলাম 3 ডাইমেনশনাল কে কিভাবে ভেঙে 1 ডাইমেনশনাল ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড লেখা যায়। আর যদি তোর পজিশন ভেক্টর হয়, তাহলে এই ফাংশনটা ব্লোজ আপ এক্সেপ্ট 0 0 0, অরিজিন বাদে অন্যান্য জায়গায় ফাংশনটা ডাইভার্জ করে যাবে বা ব্লোজ আপ করে যাবে। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন ওভার অল স্পেস এফ আর ডেল্টা কিউব আর মাইনাস এ ডিটাও এটা যদি হয়, তাহলে আর ইকুয়ালস টু এ এর ভ্যালু হবে এফ এ। তাহলে প্রথম আমার ডাইভারজেন্স অফ আর ভেক্টর বাই আর স্কোয়ার, এইটা আমি লিখেছিলাম এইখানে প্রথম আমার ডেল্টা ফাংশন অ্যারাইজ করছে ইলেকট্রোস্ট্যাটিক্স। তার মানে ডাইভারজেন্স অফ আর ভেক্টর বাই আর স্কোয়ার এইটাই হচ্ছে একটা গোলমেলে ফাংশন, যেটার কোনো ডেফিনিট ভ্যালু হয় না, যেটা একটা ডেল্টা ফাংশন দিয়ে রিলেটেড। আচ্ছা, এইভাবে কার্লি আর গুলো কি পড়ানোর সময় ক্লাসে বলেছিলাম, আর 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 প্রাইমের তোর ভেক্টর ডিফারেন্সটা হচ্ছে আর ভেক্টর হয়, কারণ অলওয়েজ তোর এটা হয় না যে চার্জটা অরিজিনেই বসে আছে, ঠিক আছে? এক্ষেত্রে আরটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন সোর্স এন্ড পয়েন্ট অফ ইন্টারেস্ট, সেলফ কোঅর্ডিনেট। সেই জন্য গ্র্যাড অফ 1 upon r মাইনাস আর ভেক্টর বাই আর স্কয়ার হয়, আর গ্র্যাড স্কয়ার 1 upon r এরকম একটা ডেল্টা ফাংশন হয়। আচ্ছা, তাহলে তোদেরকে আমি এটা বের করতে দিলাম, ফাইন্ড দ্য ডাইভারজেন্স অফ দ্য ফাংশন v ইকুয়ালস টু r ভেক্টর বাই r। Find the divergence of the function v is equals to r vector by r, আর এটা অলরেডি জানতি, এখানে ডাইভারজেন্স অফ r টু দি পাওয়ার n r ভেক্টর ইকুয়ালস টু n প্লাস 2 r টু দি পাওয়ার n মাইনাস 1। হ্যাঁ, আচ্ছা, n ইকুয়ালস টু মাইনাস 2 তে এটা মানে ডেল্টা ফাংশনের মতো ব্যবহার করবে, সেখানে 4 পাই ডেল্টা r হবে। তোরা এইটা বাড়িতে করবি, ডাইভারজেন্স অফ r ভেক্টর বাই r। আচ্ছা, এই অবধি মোটামুটি আমার ক্লাস নোটে আছে। এইবার তোরা কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারিস। স্যার ওখানে 4 পাইটা কোথা থেকে আসছে, যে ডাইভারজেন্স অফ আর আর ভেক্টর বাই আর?